সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব 50তম বিসিএস লিখিত পরীক্ষার গাণিতিক যুক্তি প্রশ্নের সমাধান নিয়ে। তা আমাদের চ্যানেল জব এক্সাম ম্যাথ ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু হয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, প্রথম প্রশ্ন ছিল, একটি ব্যাংকে মুনাফার হার 8% হলে উক্ত ব্যাংকে কত টাকা জমা রাখলে 2 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 108 টাকা হবে। আমরা মনে করি আসল হচ্ছে 100 টাকা, তাহলে 2 বছরের সরল মুনাফা কত হবে? 100 টাকার 8% 2 বছর, অর্থাৎ পার্সেন্ট উঠায় দিলে নিচে 100 হবে, মানে 16 টাকা। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র দিয়েও বের করা যায়, আবার এমনিতেও করা যায়। যেমন প্রথম বছরের মুনাফাটা হচ্ছে 100 টাকার 8% অর্থাৎ 8 টাকা, আর দ্বিতীয় বছরে আসলের সাথে আবার 8 টাকা যোগ হবে, মানে 108 টাকার 8% অর্থাৎ 8 টাকা 64 পয়সা। তাহলে এই 2 বছর মিলে মোট মুনাফা হলো হচ্ছে 8 টাকা 64 মিলে 16 টাকা 64 পয়সা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা এই দুটার পার্থক্য কত হবে? 16.64 থেকে 16 টাকা বাদ দিলে 0.64 টাকা। তাহলে সুদের পার্থক্য 0.64 টাকা হলে আসল হবে 100 টাকা, 1 টাকা হলে 100/0.64, আর যদি আপনার 108 টাকা হয় তাহলে 108 দিয়ে গুণ করলেই হবে, অর্থাৎ 16,875 টাকা হবে হচ্ছে আসল। খ নম্বর প্রশ্ন হচ্ছে x² + 1/x পাওয়ার 12 এর বিস্তৃতিতে ধ্রুবক পদ বের করুন। ধ্রুবক পদ মানে যেটাতে x থাকবে না। তাহলে এখানে আমরা মনে করি n+1তম পদটা হচ্ছে ধ্রুবপদ। তো n+1তম বিস্তৃতিটা লিখব কিভাবে? প্রথমে যেহেতু পাওয়ার আছে 12, তাহলে 12cn x² পাওয়ার হচ্ছে 12 - n, আর 1/x পাওয়ার হচ্ছে n। তাহলে এখানে x 2 দিয়ে গুণ করে দেব, তাহলে 24 - 2n, আর x পাওয়ার হচ্ছে এখানে n হবে -n। তাহলে এখানে আমাদের x পাওয়ার 24 থেকে 2n - n অর্থাৎ 24 - 3n। যেহেতু এই পদটাই হচ্ছে ধ্রুবপদ, তার মানে x এর পাওয়ারটা 0 হবে। তাহলে আমরা কি করব? 24 - 3 = 0 লিখব। তাহলে 3n = 24, n এর মানটা হচ্ছে 8। তো n এর মানটা আমরা এখন ধ্রুবপদে বসাই দেব, অর্থাৎ 12c8 আর x⁴ - 3 × 8, তো এটা 0 হয়ে যাবে। আর 12c8 যেটা, এটাকে ভাঙলে 12, 11, 10 আর 9 গুণ করে 1, 2, 3, 4 গুণ করলে ভাগ করলেই হবে, অর্থাৎ 495। এটাই হচ্ছে আমাদের ধ্রুবপদ। 2 নম্বর প্রশ্ন বলছে যে একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 60 কিলোমিটার পথ যাত্রা করে। একদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতিবেগ 10 কিলোমিটার ঘন্টায় কমিয়ে দিলে একই দূরত্ব অতিক্রম করতে 3 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে ট্রেনটির নির্দিষ্ট গতিবেগ কত ছিল? তাই আমরা যদি মনে করি যে ট্রেনটির গতিবেগ ছিল হচ্ছে প্রতি ঘন্টায় আপনার x কিলোমিটার, তাহলে 60 কিলোমিটারকে x দিয়ে ভাগ করলে একটা সময় পাবো, আর x - 10 দিয়ে ভাগ করলে একটা সময় পাবো। এই দুইটা সময়ের পার্থক্য হবে হচ্ছে 3 ঘন্টা। তাহলে আমরা x আর x - 10টা লসাগু করব, তাহলে 60x - 60x + 600 = 3। 60x ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে 600 = 3 × x² - 10x। 3 দিয়ে ভাগ করে দেব, তাহলে x² - 10x - 200 = 0। এটা মিডল টার্ম করলেই হবে, x² - 20x + 10x - 200, x কমন নিলে x - 20 + 10 কমন নিলে x - 20, অর্থাৎ আমাদের x এর মান হচ্ছে একটা 20 আর একটা হচ্ছে -10। তো -10 মানে নেগেটিভ হবে, তাই গতিবেগ তো নেগেটিভ হওয়া সম্ভব না, তো এটা বাদ, অর্থাৎ এই ট্রেনের নির্দিষ্ট গতিবেগটা ছিল হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। খ নম্বর ছিল অসমতাটি সমাধান করুন। 2x² <x + 10। তো এইটাকে আমরা কি করব? প্রথমে আগে সবগুলো এক পাশে নিয়ে আসবো। 2x² - x - 10 << 0। এটাকে মিডল টার্ম করব, 2x² - 5x + 4x - 10 << 0। এখানে x কমন নিলে 2x - 5 + 2 কমন নিলে 2x - 5, অর্থাৎ 2x - 5 আর x + 2 << 0। এই অসমতাটা বুঝতে হলে আপনাদের 2x - 5 আর x + 2 এই যে দুইটা রাশি আছে, এই দুইটা রাশি যেহেতু 0 থেকে ছোট হবে, মানে মাইনাস হবে, তাহলে একটা যদি পজিটিভ হয় একটা নেগেটিভ হতে হবে।
অর্থাৎ আমরা যদি 2x - 5টাকে আপনার ঋণাত্মক মনে করি, মানে নেগেটিভ মনে করি, তাহলে x + 2টা ধনাত্মক হতে হবে। তাহলে 2x - 5 যদি নেগেটিভ হয় তাহলে x এর মানটা কত হবে? আপনার 5/2 এর থেকে ছোট। আবার x + 2টা যদি ধনাত্মক হয় তাহলে x এর মানটা হবে -2 এর থেকে বড়। আচ্ছা, আবার আমরা উল্টাটা বিবেচনা করতে হবে যে যদি 2x - 5টা ঋণাত্মক হয় তাহলে আপনার x এর মানটা হবে 5/2 এর থেকে বড়। আর x - 2টা যদি ঋণাত্মক হয় তাহলে আপনার ভুল হলো নাকি? আবার আমরা এবার মনে করি যে 2x - 5টাই ধনাত্মক, মানে পজিটিভ, তাহলে x + 2টা ঋণাত্মক হবে। তাহলে এখানে 2x মানে ইকুয়াল টু না, 2x 5 এর থেকে বড় হবে, গ্রেটার দেন 5, x এর মানটা হবে 5/2 এর থেকে বড়। এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ 5 এর থেকে 5/2 মানে আড়াই, আড়াই থেকে বড় তো অনেক সংখ্যা আছে, 3, 4, 5, 6, 7, 8, যে কোনো একটা সংখ্যা বসালে কিন্তু পজিটিভ হয়ে যাবে, 0 থেকে ছোট হবে না, তাহলে এই মানটা গ্রহণযোগ্য না। আবার x + 2 এটা 0 থেকে ছোট, মানে x এর মানটা হবে -2 থেকে ছোট, -2 এর থেকে ছোট -3, 4, 5 অনেক আছে। এটা বসালে দুইটাই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 0 থেকে বড় হয়ে যেতে পারে। অর্থাৎ আমাদের মানটা -2 এর থেকে বড় কিন্তু 5/2 এর থেকে ছোট হবে x এর মানটা। এটাই হচ্ছে আমাদের এই অসমতার সমাধান। তারপরে আমাদের 3 নম্বর বলছে x এর জন্য সমাধান করুন log x plus log x minus 1 log 3x plus 12। তো এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? প্রথমে আগে আমরা লগটাকে কমন নিয়ে নেব, তাহলে প্লাস থাকলে গুণ হবে x into x minus 1 আর log 3x plus 12। তাহলে লগ লগ উঠে গেলে x স্কয়ার minus x equal to 3x minus 12। এগুলো সব এক পাশে লিখবো, x স্কয়ার minus 4x minus 12। এটা মিডল টার্ম করব, x স্কয়ার minus 6x plus 2x minus 12, x কমন নিলে x minus 6 plus 2 কমন নিলে x minus 6। অর্থাৎ x এর দুইটা মান হবে, একটা হবে x এর মান 6 আর একটা হবে x এর মান -2। -2টা গ্রহণযোগ্য নয় কারণ লগের নেগেটিভ মান হয় না, তাহলে উত্তর হচ্ছে 6। তারপরে খ নম্বর বলছে 3 পাওয়ার x প্লাস 3 পাওয়ার 2 মাইনাস x ইকুয়াল টু 10 হলে x এর মান নির্ণয় করুন। তো এখানে আমরা প্রথমে আগে হচ্ছে এইটা ভেঙে ফেলবো, 3 পাওয়ার x প্লাস 3 পাওয়ার 2 3 পাওয়ার মাইনাস x। তাহলে 3 পাওয়ার 2টা হবে হচ্ছে 9 আর 3 পাওয়ার মাইনাস xটা 1/3x ইকুয়াল টু 10। তাহলে 3x পাওয়ার x কে আমরা a ধরবো, তাহলে a প্লাস 9/a ইকুয়াল টু 10, মানে a স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু 10a বা a স্কয়ার মাইনাস 10a প্লাস 9। এটাকে যদি আমরা মিডল টার্ম করি, a স্কয়ার মাইনাস 9a মাইনাস a প্লাস 9, a কমন নিলে a মাইনাস 9 a মাইনাস 1। তাহলে এর মানটা হবে একটা 9, এর মান ধরেছিলাম 3 পাওয়ার x, তাহলে ইকুয়াল টু 9, 9কে আমরা 3 পাওয়ার স্কয়ার ভাঙবো, তাহলে x এর মানটা হচ্ছে 2। আবার a মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে এর মানটা 3 পাওয়ার x ইকুয়াল টু 1 হবে। 1কে আমরা 3 পাওয়ার 0 আকারে লিখব, অর্থাৎ x এর মানটা হবে হচ্ছে 0। তাহলে উত্তর হচ্ছে 2 আর 0। তারপরে 4 নম্বর বলছে নিম্নের গুণোত্তর ধারার যোগফল নির্ণয় করুন। 1 প্লাস 1/3 প্লাস 1/9 প্লাস 1/2187, এগুলো যোগ করতে হবে। ধারাটা আমরা লিখে ফেলি, যেহেতু 3 ভাগ করে বাড়তেছে, 1 প্লাস 1/3 1/9 1/27 1/81 1/243 1/729 এবং 1/2187, মানে নিচেরটার সাথে 3 করে গুণ হবে। তো এটা সূত্র দিয়ে করার থেকে আপনার হচ্ছে যদি আপনি লসাগু করেন 2187 তাহলে সহজ হবে, কারণ এখানে লসাগু করলে 2187 1, তারপরে 3 দিয়ে ভাগ করলে 729, মানে নিচের হরগুলোকে উল্টাভাবে লিখে নিলে হয়ে যাবে। তাহলে 3280 ডিভাইডেড বাই 2187, এটাই হবে হচ্ছে এই ধারার যোগফল। এরপরে বলছে যে 5/32 7/80 এবং 5 পূর্ণ 7/16 এর লসাগু নির্ণয় করুন। তা আমরা প্রথমে আগে এটাকে পূর্ণ ভাঙায় নিব, 5 × 80 আর 7 87/16 এর লসাগু। তো লসাগু নির্ণয় করতে হলে লবগুলোর লসাগু করতে হয়, হরগুলোর গসাগু করতে হয়।
তাহলে এখানে 5, 7, 87 লসাগু হবে হচ্ছে 3045 আর 32, 80, 16 এর গসাগু হবে হচ্ছে 16। তার মানে আপনার এই সংখ্যাগুলোর লসাগু হবে হচ্ছে 3045 ডিভাইডেড বাই 16। এরপরে 5 নম্বর প্রশ্ন বলছে যে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, তাদের বর্তমান বয়সের সমষ্টি 84 বছর, পিতা পুত্রের বয়সের পার্থক্য কত? আমরা ধরে নিই যে 10 বছর আগে পিতার মানে পুত্রের বয়স ছিল x বছর আর পিতার ছিল হচ্ছে 3x বছর। তাহলে পার্থক্য কত হবে? পার্থক্য হচ্ছে x থেকে 3x থেকে x বাদ দিলে 2x। তাহলে এখন পুত্রের সাথে 10 বছর যোগ করব, পিতার সাথে 10 বছর যোগ করব, অর্থাৎ x + 10 আর প্লাস 3x + 10 এই দুইটা যোগ করলে হবে 84 বছর। তাহলে 4x = আপনার হচ্ছে 64, x এর মান হচ্ছে 16। তাহলে পিতা পুত্রের বয়সের পার্থক্য হচ্ছে 2x, অর্থাৎ 16 দোকানে 32 বছর। তারপরে বলছে সমাধান করুন x পাওয়ার y = y পাওয়ার x, x = 2y। তো আমরা x পাওয়ার y = y পাওয়ার x = 1 নং সমীকরণ দিলাম, আর x = 2y এটা 2 নং সমীকরণ দিলাম। তো এখন আমরা 1 নং সমীকরণে কাজ করব। x এর মান 2y এখানে বসায় দেব, 2y পাওয়ার y = y পাওয়ার x। পাওয়ার থেকে আমরা y বাদ দিয়ে দেব, তাহলে 2y = y² অর্থাৎ y² - 2y = 0, y কমন নিলে y - 2 = 0। তাহলে y এর মান এখানে হবে 2, অথবা y এর মান আরেকটা হতে পারে 0। তো y এর মান যদি আমাদের 2 হয় তাহলে মানে y এর মান যদি আমাদের 0 হয় তাহলে x এর মানটাও হবে কি 0। 0 পাওয়ার 0 তো গ্রহণযোগ্য না, এই জন্য আমরা y এর মানটা 0 গ্রহণযোগ্য হবে না, কারণ 0 পাওয়ার 0 হচ্ছে অনির্ণেয়। তাহলে y এর মান যদি 2 হয় এটা আমরা 2 নং সমীকরণে বসাবো। x এর মান 2y অর্থাৎ 2 × 2 4, তাহলে x এর মানটা হচ্ছে 4। তাহলে x এর মানটা 4, y এর মানটা হচ্ছে 2। এরপরের প্রশ্ন বলছে যে একটি পরীক্ষায় 200 জন পরীক্ষার্থীর মধ্যে 40 জন গণিতে, 20 জন পরিসংখ্যানে এবং 10 জন উভয় বিষয়ে ফেল করে। দৈবভাবে একজন পরীক্ষার্থীকে বাছাই করলে পরিসংখ্যানে পাস কিন্তু গণিতে ফেল করার সম্ভাবনা কত? পরিসংখ্যানে পাস কিন্তু গণিতে ফেল, মানে শুধু গণিতে ফেল। শুধু গণিতে ফেল করবে 40 জনের থেকে 10 জন উভয় বিষয়ে বাদ দিলে 30 জন, অর্থাৎ এই 30 জনের কথাই বলছে। এই 30 জন কিন্তু পরিসংখ্যানে ফেল করেনি। তাহলে আমাদের সম্ভাবনাটা হবে 200 জনের মধ্যে 30 জন। হ্যাঁ, তাহলে হচ্ছে 30/200, অর্থাৎ সম্ভাবনা হচ্ছে 3/20। তারপর বলছে সমীকরণের বাস্তব সমাধান বের করুন। √2x + 3 -√x + 2 = 2। তো এটা সমাধান করার জন্য আমরা প্রথমে আগে √x + 2টাকে ডান পাশে নিয়ে যাব। এবার উভয় পাশে আমরা স্কয়ার করে দেব যাতে আমরা রুটটা তুলতে পারি। তাহলে আমাদের বাম পাশে স্কয়ারটা উঠে যাবে, 2x + 3 হবে, আর ডান পাশে a + b হোল স্কয়ারের সূত্র হবে, অর্থাৎ √x + 2 হোল স্কয়ার + 2 স্কয়ার + 2 × 2 × √x + 2। তাহলে এখানে 2x + 3, x + 2 4 আর +4 × √x + 2, অর্থাৎ x এবং x থেকে x বাদ দিলে একটা x হবে, 3 থেকে 4 + 2 6 বাদ দিলে -3 হবে। এরপরে আমরা উভয় পাশে আবার স্কয়ার করব, আবার একটা রুট আছে সেটাকে ক্যান্সেল করার জন্য। তাহলে x - 3 হোল স্কয়ারের সূত্র হবে x² - 6x + 9, আর এখানে 16x + 2। তাহলে x² - 6x - 16x + 9 - 16 দোকানে 32 আছে। তো এগুলোকে যদি আমরা x² - 22x - 23 হবে, এটা মিডল টার্ম করব, অর্থাৎ x² - 23x + x - 23, x কমন নিলে x - 23, 1 কমন নিলে x - 23, অর্থাৎ আমাদের x - 23 x + 1 উৎপাদক হচ্ছে। x এর মানটা হচ্ছে 23 অথবা -1, -1 বসালে সমীকরণে দুই পাশে মিলবে না, তাহলে x এর মানটা হচ্ছে 23। 7 নম্বর প্রশ্ন বলছে ফাংশন x = √4 - x², ফাংশনটির ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করুন। তাই আমাদের ফাংশনটা আগে লিখে নিব। ডোমেইন রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, রুটের ভিতরে মাইনাস আসা যাবে না, অর্থাৎ আমাদের 4 - x² কে আমরা 2 + x 2 - x এটা ভেঙে ফেলবো। এই দুইটা মানে গুণফলটা হবে 0 থেকে বড় বা 0 এর সমান।
তাহলে 2 প্লাস এক্সটা যদি 0 বা তার থেকে বড় হয় তাহলে x এর মানটা হবে -2 বা তার থেকে বড়। আবার 2 মাইনাস এক্সটা যদি 0 থেকে বড় হয় বা তার সমান হয় তাহলে x এর মানটা হবে 2 এর থেকে ছোট। তার মানে আমাদের এই ফাংশনের ডোমেনটা হচ্ছে -2 থেকে বড় কিন্তু +2 থেকে ছোট, অর্থাৎ -2, 2। আর রেঞ্জের ক্ষেত্রে কি হবে, এই -2 থেকে 2 পর্যন্ত মানগুলো বসালে আমরা সর্বনিম্ন মান পাবো 0, সর্বোচ্চ মান পাবো 2। এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। এরপরে খ নম্বর প্রশ্ন বলছে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4 হলে tan স্কয়ার থিটার মান কত? তাহলে আমরা এখানে cos স্কয়ার থিটাকে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখে ফেলবো। গুণ করে দিলে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 4, অর্থাৎ 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sin স্কয়ার থিটার মান 1/4। sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বাই cos স্কয়ার থিটা, 1টাকে ডান পাশে বিয়োগ করে দেব, তাহলে cos স্কয়ার থিটার মান হবে হচ্ছে 3/4। তো এখন আমরা জানি tan স্কয়ার থিটা সমান হচ্ছে sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটার মান ছিল 1/4, cos স্কয়ার থিটা 3/4, তাহলে tan স্কয়ার থিটার মান হচ্ছে 1/3, tan থিটার মান হবে √1/√3, অর্থাৎ প্লাস মাইনাস। এরপরে আমরা পরেরটাতে আসি। 8 নম্বর প্রশ্ন বলছে একটি মোবাইল ফোন টাওয়ারের শীর্ষ হতে দুইটি মাইল পোস্টের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি যদি মাইল পোস্ট দ্বয় টাওয়ারের একই পাশে হয় তবে টাওয়ারের পাদদেশ হতে দূরবর্তী পোস্টের দূরত্ব কত? তো এখানে আমরা মনে করি যে যেটা টাওয়ার সেটার উচ্চতা হচ্ছে AB, আর আপনার হচ্ছে মাইল পোস্ট হচ্ছে একটা C বিন্দুতে একটা D বিন্দুতে অবস্থিত। এখন যেহেতু অবনতি কোণের কথা বলছে তাহলে কোণ EADটা হবে 30 ডিগ্রি এবং EACটা হবে 60 ডিগ্রি। তো EAD আর ADB হচ্ছে সমান হবে, কারণ হচ্ছে AD ছেদক, একান্তর কোণ হবে। একইভাবে EAC আর ACBটা হচ্ছে 60 ডিগ্রি হবে, একান্তর কোণ, AC ছেদক। আমাদের বের করতে হবে BDর মান। তাহলে আমরা tan কোণ ACB নিব, লম্ব বাই ভূমি AB বাই BC, tan 60 ডিগ্রি। তাহলে AB বাই BC tan 60 ডিগ্রির মান হবে আপনার হচ্ছে √3। তাহলে হচ্ছে এখানে AB এর মানটা হচ্ছে √3BC। একইভাবে আমরা হচ্ছে tan কোণ ADB নিব, AB ডিভাইড বাই BD, tan কোণ ADB এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে tan 30 ডিগ্রির মান আবার হচ্ছে 1/√3 AB বাই BD। তাহলে এখানে আমাদের BD এর মানটা হচ্ছে √3AB। তো AB এর মান √3BC আমরা বের করলাম, তাহলে সেটা এখানে বসায় দেব। তাহলে আমাদের BD এর মানটা হবে হচ্ছে √3 গুণ করলে 3BC। তো BCটা হচ্ছে BD থেকে CDটা বাদ দিলেই হবে। তাহলে BD ইকুয়াল টু 3BD মাইনাস 3CD, 3BD থেকে একটা BD বাদ দিলে 2BD ইকুয়াল টু 3CD। CDর মানটা হচ্ছে আমাদের কিন্তু 1, কারণ দুইটা মাইল পোস্ট 1 মাইল দূরত্ব হবে মাঝখানে। তাহলে BDর মানটা হচ্ছে 3/2 বা 1.5 মাইল বা 2415 কিলোমিটার। এটাই হচ্ছে উত্তর। এরপরের প্রশ্ন বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি 2r থেকে বৃদ্ধি করে 2r প্লাস n করা হয় তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। তাহলে r এর মান নির্ণয় করুন। বৃত্তের ব্যাসার্ধ যদি 2r হয় তাহলে ক্ষেত্রফল হবে পাই 2r হোল স্কয়ার, আর বৃদ্ধি করে যদি 2r প্লাস n হয় তখন ক্ষেত্রফল হবে পাই 2r প্লাস n হোল স্কয়ার। তো ছোটটার দ্বিগুণ করলে বড়টার সমান হবে। উভয় পাশ থেকে পাইকে তুলে দিলাম, তাহলে এটা 4 আর ইন্টু 2 অর্থাৎ 8r স্কয়ার ইকুয়াল টু 2r প্লাস n হোল স্কয়ার। 2r প্লাস n কে এই পাশে রাখলে ওই পাশে যা রুট করে দিলে আপনার √8 পাওয়ার r হবে। এরপরে আমরা হচ্ছে √8 কে আমরা 2√2r লিখতে পারি, n কে এই পাশে রেখে দিলে 2√2r মাইনাস 2r। 2r যদি কমন নেওয়া যায় তাহলে √2 মাইনাস 1, r কে এক পাশে রাখলে n ডিভাইডেড বাই 2 ইন্টু √2 মাইনাস 1। এখন এই √2 মাইনাস 1 উপর নিচে আমরা হচ্ছে √2 প্লাস 1 দিয়ে গুণ করে দেব। তাহলে a প্লাস b a মাইনাস b এর সূত্র হবে। তাহলে নিচে হবে হচ্ছে 2 ইন্টু √2 স্কয়ার মাইনাস 1, অর্থাৎ হচ্ছে 2 থেকে 1 বাদ দিলে 1 থাকবে, আর এর মানটা হবে n/2 √2 প্লাস 1। এটাই হচ্ছে উত্তর।
এরপরে 9 নম্বর প্রশ্ন বলছে একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। উক্ত রম্বসের একটি কোণ 30 ডিগ্রি হলে রম্বসের ক্ষেত্রফল কত? তো একটা রম্বসের কর্ণ রম্বসকে সমান দুইটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে। তা আমরা জানি সমান দুইটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করলে ত্রিভুজে যদি দুই বাহু দেওয়া থাকে এবং তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু বাহু দুইটা গুণফল আর সাইন থিটা। তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 5 সাইন থিটা মানে 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির মানটা হচ্ছে আপনার হাফ, অর্থাৎ 25/4 বর্গ সেন্টিমিটার একটা ত্রিভুজ। দুইটা ত্রিভুজই সমান সমান, ওইটাও হবে 25/4 বর্গ সেন্টিমিটার। এখন ABC আর ACD এই দুইটা ত্রিভুজ মিলেই কিন্তু সম্পূর্ণ রম্বস। এই দুইটা ত্রিভুজ যদি আমরা যোগ করি তাহলে 50/4 পাবো, অর্থাৎ 12.5 বর্গ সেন্টিমিটার। এটাই হবে উত্তর। এরপরে 10 নম্বর প্রশ্ন বলছে দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের যোগফল 202 বর্গমিটার। এই দুই বর্গক্ষেত্রের বাহু দিয়ে তৈরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 99 বর্গমিটার হলে আয়তক্ষেত্রটির পরিধি কত? তাহলে আমরা একটা বর্গক্ষেত্রের এক বাহু ধরবো হচ্ছে x মিটার, আর অপরটার আমরা এক বাহু ধরে নেব হচ্ছে y মিটার। তাহলে ক্ষেত্রফলটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার, এই দুইটা ক্ষেত্রফল যোগফল 202। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে xy, যেটার মানে ইকুয়াল টু 99। আমাদের বের করতে হবে পরিধি, মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। আয়তক্ষেত্রের পরিধি দৈর্ঘ্য প্লাস প্রস্থ দ্বিগুণ করতে হয়। তা আমরা প্রথমে এক্স প্লাস ওয়াই বের করে তার সাথে দ্বিগুণ করব। তা আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ারের সূত্র হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2xy। তো এখানে আমরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান 202 আর এক্স ওয়ার মান 99 বসায় দেব, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান সমান 400। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা হবে হচ্ছে 20। তার মানে আয়তক্ষেত্রের পরিধিটা হচ্ছে দ্বিগুণ, তার মানে 40 মিটার। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।